বাংলা বিভাগ নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত সংকটকালীন এই অনলাইন কার্যক্রমে আমি শাহিনুল হক শাহীন, প্রভাষক, বাংলা বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে নিজ বাসায় অথবা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। গত দুটি ক্লাসে আমরা একজন কবিকে নিয়ে পাঠ করেছিলাম, কবি জীবনানন্দ দাশ। আজকেও আমরা জীবনানন্দকে নিয়ে পাঠ করব এবং জীবনানন্দকে নিয়ে আজকে আমরা ক্লাসের সমাপনী টানব। মূলত এই অনলাইন কার্যক্রমে আমরা জীবনানন্দ দাশের জীবনের বিভিন্ন তথ্য উপাত্ত এবং কবিতার আবৃত্তি শোনার চেষ্টা করেছি। জীবনানন্দ দাশকে উপলব্ধি করার চেষ্টা করেছি। আজকেও আমরা জীবনানন্দ দাশকে ভিন্ন কোনো দৃষ্টিকোণ থেকে শোনার, দেখার এবং উপলব্ধি করার চেষ্টা করব। জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশকে বলা হয় বাংলা কবিতার অ্যান্টেনা স্বরূপ। কবি এজরা পাউন্ড বলেছিলেন কবিরা নাকি একটি জাতির অ্যান্টেনা। অ্যান্টেনা যেমন আমাদের টেলিভিশন দেখার জন্য সিগন্যাল দেয়, সিগন্যালের তারতম্য নির্ধারণ করে, ঠিক তেমনি একটি দেশের কবিরা, একটি জাতির কবিরা সেই দেশের অ্যান্টেনা হিসেবে কাজ করে। ঠিক এজরা পাউন্ডের কাছ থেকে ধার করে আমি বলতে চাই যে জীবনানন্দ দাশ বাঙালি জাতির বা বাংলাদেশের জীবনধারা, জীবন স্রোত, সেই স্রোতের একটি শক্তিশালী অ্যান্টেনা, যিনি নিজের চিন্তা জগতের সাথে প্রকৃতির চিন্তা জগৎ, নিজের চিন্তা জগতের সাথে প্রবাহমান মানুষের চিন্তা জগৎ, নিজের চিন্তা জগতের সাথে কবিতার জগতের যে চিন্তা জগৎ, সেই চিন্তা জগতের সাঁকো নির্মাণ করেছিলেন এবং সেই সাঁকো পার হয়ে চিন্তা জগতের অপার সম্ভাবনায় নিজেকে বিচরণ করেছেন। জীবনানন্দ দাশকে নিয়ে সবচেয়ে ভালো সমালোচনা করেছেন দুজন ব্যক্তি। একজন ব্যক্তির নামও তোমরা জেনে রাখতে পারো, একজন বুদ্ধদেব বসু। সরলভাবে বলা যায় জীবনানন্দ দাশের কবিতা দুর্বুদ্ধ, জীবনানন্দ দাশের কবিতা হেয়ালিপূর্ণ, জীবনানন্দ দাশের কবিতা কিছুটা এলোমেলো, জীবনানন্দ দাশের কবিতা কিছুটা জটিল। সমকালীন অন্যান্য কবিরা যখন জীবনানন্দ দাশকে খারিজ করে দিচ্ছেন, বাতিল করে দিচ্ছেন, জীবনানন্দ দাশের কবিতা ছাপানোর যোগ্য না বলে মনোনয়ন দিচ্ছেন, ঠিক তখনই বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশের রচিত, তৎকালীন সময়ে খুব অল্প কিছু পাঠ্য, অল্প কিছু গ্রন্থ তার প্রকাশিত হয়েছিল, কিছু কবিতা প্রকাশিত হয়েছিল। সেই কবিতাগুলোকে বিশ্লেষণ করে তিনি কঠিন সিদ্ধান্ত দেন যে না, জীবনানন্দ দাশের কবিতার ভিতরেও একটি সৌন্দর্য আছে, জীবনানন্দ দাশের কবিতার ভিতরেও আবেগের জায়গা আছে, জীবনানন্দ দাশের কবিতার ভিতরে একটি নির্মোহতার জায়গা আছে। এবং আরেকজন কবি তার মৃত্যু পরবর্তী সময়ে তাকে নিয়ে কাজ করেছেন, ভূমেন্দ্র গুহ, সমালোচক, সাহিত্য সমালোচক। এই বুদ্ধদেব বসু এবং ভূমেন্দ্র গুহ প্রথম জীবনানন্দ দাশের সাহিত্যকে আমাদের সামনে বিস্তারিত তুলে ধরেন। আমরা
এখানে দেখছি যে জীবন দাসের যে প্রকাশিত কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে প্রথমেই আছে ধরাপালক, যা তার প্রথম কাব্যগ্রন্থ এবং 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার তৃতীয় কাব্যগ্রন্থ এবং সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন, যে কাব্যগ্রন্থে বনলতা সেন কবিতাটি রয়েছে, আমরা ইতিমধ্যে এটা শুনেছি। 1942 সালে মহাপৃথিবী তার চতুর্থ কাব্যগ্রন্থ 1944 খ্রিস্টাব্দে। সাতটি তারার তিমির 1948 খ্রিস্টাব্দে এবং জীবন দাসের শ্রেষ্ঠ কবিতা 1954 সালে প্রকাশিত হয়। তিনি মারা যাওয়ার পরেও তার যে প্রবন্ধ এবং উপন্যাসের যে সংকলন বা সমগ্র, এটি আমাদের সামনে আসে। জীবন পরবর্তী প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রূপসী বাংলা 1957 সালে, বেলা অবেলা কালবেলা 61 খ্রিস্টাব্দে, সুদর্শনা 1973 খ্রিস্টাব্দে, আলোর পৃথিবী 1981 সালে, মনোবিহঙ্গ হে প্রেম তোমার কথা ভেবে 1998 সালে, অপ্রকাশিত 51 1999 সালে এবং আবছায়া 4 সালে। তাহলে জীবন দাসের যে সাহিত্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা তার জীবিতকালে প্রকাশিত এবং আরেকটা তার জীবন পরবর্তীকালে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত বা গবেষক কর্তৃক প্রকাশিত। এটা তোমরা একটা মাথায় রাখবে। তোমাদের আলাদাভাবে এটা একটু জানা প্রয়োজন যে কোনগুলো জীবন দশায় প্রকাশিত হয়েছে এবং কোনগুলো, যেমন রূপসী বাংলার মতো বিখ্যাত কাব্যগ্রন্থ তার জীবন পরবর্তী সময়ে প্রকাশিত হয়েছে। সাথে সাথে আমরা কিছু লেখা সংকলনের কথা দেখি, যে লেখা সংকলনগুলো আমরা পাই দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত জীবনানন্দ দাশের কাব্য সংগ্রহ, তার জীবন পরবর্তী প্রকাশিত লেখা সংকলন, গ্রন্থিত অগ্রন্থিত সকল কবিতার পরিবর্তিত সংস্করণ আব্দুল মান্নান সৈয়দের উদ্যোগে 1994 সালে, এবং পরবর্তীকালে আবিষ্কৃত আরো কবিতার অন্তর্ভুক্ত করে ক্ষেত্রগুপ্ত প্রকাশিত করেন জীবন দাশের কাব্য সমগ্র 2001 সালে। ভূমেন্দ্র গুহ প্রকাশ করেন জীবন দাশের প্রকাশিত অপ্রকাশিত গ্রন্থিত অগ্রন্থিত সকল কবিতার আকর গ্রন্থ পাণ্ডুলিপি সংগ্রহ 2010 সালে। তার মানে ধরো তোমরা দেখছো যে জীবন দাসকে নিয়ে এখনো কাজ হচ্ছে, এখনো কাজ করার সুযোগ আছে। জীবন দাসকে এখনো মানুষ পাঠ করছে। আরো গভীর থেকে গভীরতর জায়গায় আমরা জীবন দাসকে উপলব্ধি করার চেষ্টা করছি। 2020 সালে আমরা যে জীবন বাস্তবতায় দাঁড়িয়েছি, আমরা আস্থার জায়গা পাচ্ছি না কোথাও, কিন্তু একজন কবি কিন্তু একটি জাতির আস্থার জায়গা, একটি ভাবনার জায়গা, একটি সমৃদ্ধির জায়গা। আমরা আজকে এই সংকটকালীন সময় দেখছি যে করোনার সার্টিফিকেট নিয়ে মানুষ বিশ্বাসের জায়গা তৈরি করতে পারছে না, এখানে বাণিজ্য জায়গা করে নিচ্ছে। তুমি একটি দোকান থেকে তুমি খাবার কিনতে যাচ্ছ, এইখানে তুমি প্রতারণার শিকার হচ্ছ, ছলনার শিকার হচ্ছ। যে জিপিএ 5 বা এই যে ফলাফল নিয়ে এখানে মানুষ প্রতারণার আশ্রয় নিচ্ছে, কাজ করছে। এই যে ক্রমাগতভাবে আমরা নিজেদের নষ্ট করছি, আসলে আমরা শেষ কোন জায়গায় যেতে চাচ্ছি? একজন কবি এই প্রশ্নটা করেন, জীবনানন্দ দাশ এই প্রশ্নটা করেছেন। আসলে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই, কোন জায়গায় দেখে আমরা তৃপ্তির জায়গা নিতে চাই? একজন মানুষ নির্দিষ্ট সময় পৃথিবীতে যখন যাপন করে, সেই যাপনের ভিতর দিয়ে সে উপলব্ধি তৈরি করে, সে উপভোগের জায়গা তৈরি করে, সে ত্যাগের জায়গা তৈরি করে। কিন্তু আমরা উপভোগ করার জন্য ত্যাগকে তো হারিয়েছি, আমাদের আত্মবিসর্জনের জায়গাটাও হারিয়েছি। কবি জীবনানন্দ দাশ সেই আত্মনির্মহতার জায়গায় এই প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধ নিবন্ধগুলোর মধ্যে দেখো রয়েছে বিখ্যাত 15টি প্রবন্ধের বাইরেও জীবন দাশের আরো কিছু প্রবন্ধ, নিবন্ধ, সমালোচনা রয়েছে। এই সমষ্টির রচনা সমষ্টির সংখ্যা খুব বেশি নয়, হিসেব করলে দেখা যায় যে তার সাহিত্য, সমাজ, শিক্ষা বিষয়ক রচনার সংখ্যা 30, গ্রন্থ ভূমিকা ও গ্রন্থ আলোচনা জাতীয় রচনার সংখ্যা 9, স্মৃতি প্রত্যাবর্তনমূলক রচনার সংখ্যা 3 এবং বিবিধ প্রবন্ধ নিবন্ধের সংখ্যা 7।
তদুপরি আরো ৭টি খসড়া রচনা হদিসও পাওয়া যায়। আসলে মানুষের জীবনটা কেমন? মানুষ কিভাবে তার ভাবনার সূত্রগুলোকে মিলায়? ধরো কিছুদিন আগেও আ সব জায়গায় আমাদের যানবাহন বন্ধ ছিল। মানুষের যাতায়াত, প্রয়োজনীয় যাতায়াত কিন্তু বন্ধ ছিল না। মানুষ এক জায়গা থেকে হেঁটে তার প্রয়োজনে অন্য জায়গায় গিয়েছে। হয়তো মাস্ক পরে গিয়েছে, বিভিন্নভাবে গিয়েছে। এই যে জীবনের যে ছন্দপতন অথবা জীবনের যে ভিন্ন রূপ, এই রূপটাও তো জীবনের অংশ। এই রূপটাও তো জীবনকে ভাবনার জায়গায় আমাদের নিয়ে আসে। জীবনানন্দ দাশরা সেই ভাবনার জায়গাটি নিয়ে কাজ করেন। দেখো আ বিশিষ্ট প্রবন্ধগুলোর শিরোনাম, জীবনদাস যে প্রবন্ধগুলো লিখেছেন তার মধ্যে কিছু শিরোনাম এখানে দেওয়া আছে। কবিতার কথা, রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা, মাত্রা চেতনা, উত্তরৈবিক বাংলা কাব্য, কবিতার আত্মা ও শরীর, কি হিসেবে কবিতা শাশ্বত, কবিতা পাঠ, দেশ কাল ও কবিতা, সত্য বিশ্বাস ও কবিতা, রুচি বিচার ও অন্যান্য কথা, কবিতার আলোচনা, আধুনিক কবিতা, বাংলা কবিতার ভবিষ্যৎ, কেন লিখি, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, অঙ্কাবতী ও অন্যান্য কবিতা, বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ, পৃথিবী ও সময়, যুক্তি, জিজ্ঞাসা ও বাঙালি, অর্থনৈতিক দিক, শিক্ষা ও ইংরেজি, শিক্ষা দীক্ষা, শিক্ষকতা, শিক্ষার কথা, শিক্ষা সাহিত্যে ইংরেজি এবং আ শিক্ষা দীক্ষা। প্রায় ব্যক্তি বিষয়ে, সমকালীন সাহিত্য বিষয়ে এবং আ তার গুণগত মানের বিষয়ে তিনি বলা যায় যে সাহিত্য বিশেষ করে কবিতা নিয়ে জীবনানন্দ বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ উপহার দিয়েছেন। প্রতিটি রচনাই বহুমাত্রিক মৌলিক চিন্তা সূত্রের স্বাক্ষর আমরা দেখতে পাই এবং তার কবিতার কথা যে প্রবন্ধ, সেই প্রবন্ধ থেকে এখানে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, তাহলে তার যে চিন্তা ভাবনার জগৎ, এই জগতের সাথে আমরা পরিচিত হতে পারবো। সকলেই কবি নয়। প্রথম বাক্যটাই সে শুরু করেছে, সবাই মানুষ, সবাই পৃথিবীতে নিঃশ্বাস নেয়, সবাই ভাবে, কিন্তু সেই মানুষরা কি সবাই কবি নয়? সবাই কথা বলে, সবাই কবি নয়, সবাই আসলে গায়ক নয়, সবাই কবি নয়, কেউ কেউ কবি। কবি কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্য বিকিরণ তাদের সাহায্য, কিন্তু সকলকে সাহায্য করতে পারে না। যাদের হৃদয় ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে, তারাই সাহায্যপ্রাপ্ত। নানারকম চরাচরের সম্পর্কে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়। এই যে এই যে একজন কবির ভিতরের কথাগুলো, যে কেউ কেউ কবি এবং তার ভিতরে কি হৃদয়ের যে কল্পনা, সেই কল্পনার ভিতরে যে চিন্তা, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কি করে সাহায্য করে এবং তার ভিতরে কি হয়, কাব্য বিকিরণ ঘটে এবং সেই বিকিরণের ভিতর দিয়ে কি সৃষ্টি করে, কবিতা সৃষ্টি করা কি পায়, অবসর পায়। তাহলে দেখো আমরা উপলব্ধি করলাম যে কিভাবে জীবন দাসের চিন্তার জায়গাটা। আর জীবন দাসের কিন্তু কিছু গল্প উপন্যাসও রয়েছে। দেখো আমরা কিছু নাম, যেহেতু আমরা তথ্য নির্ভর অনলাইন কার্যক্রম চালাচ্ছি, আমরা আসলে তোমাদের কিছু তথ্য জানাতে চাই। তোমরা অনলাইন ঘেঁটেও এই তথ্যগুলো দেখতে পারো। তাতে আমরা এই গল্প উপন্যাসে কিছু তথ্য দিয়ে রাখি। তার মৃত্যুর পর আবিষ্কৃত অজস্র গল্প উপন্যাস, এগুলোর প্রথম সংকলন জীবন দাসের গল্প ১৯৭২ সালে সম্পাদনা করেন কুমার ঘোষ ও সবিনয় মুস্তাফি ও বেশ কিছুকাল পর প্রকাশিত হয় জীবন দাসের শ্রেষ্ঠ গল্প, অর্থাৎ ১৯৮৯ সালে সম্পাদনা করেন আব্দুল মান্নান সৈয়দ এবং প্রকাশিত ১৪টি উপন্যাস হলো ১৪টি উপন্যাসের মধ্যে মাল্যবান ১৯৭৩ সালে এবং সুধীর্ত ১৯৭৭ সালে প্রকাশিত হয় এবং ৪ জন অর্থাৎ সম্পাদক ছিলেন ৪ জন প্রকাশিত হয় ২০০৪ সালে। সম্পাদক ছিলেন ভূমেন্দ্র গুহ ও ফয়সাল শাহরিয়ার। তাহলে আমরা দেখো যদি আমাদের কখনো জিজ্ঞেস করা হয় যে জীবন দাসের বিখ্যাত একটা বা দুইটা উপন্যাসের নাম বলতে, তাহলে আমরা হয়তো মাল্যবান, সুধীর্ত এবং ৪ জন এগুলোর কথা বলতে পারি। এবং তোমরা পড়ে দেখতে পারো জীবন দাসের যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো হয়তো বা খুব আগ্রাসী নয়, কিন্তু হয়তো খুবই অন্তর্মুখী,
সেই অন্তর্মুখী চরিত্রের ভিতর দিয়েই আমরা আসলে নতুন একটি উপলব্ধির জায়গা পাই। আমাদের যে চেতনার স্তর, একেবারে চেতনার গভীরে গিয়ে আমরা নতুন সত্যকে অন্ধকারের ভিতর থেকে টিম করে জ্বলা সত্য যে তাদের যে উপলব্ধি, সত্যের যে উপলব্ধি, সেই উপলব্ধিকে আমরা কি করতে পারি? আমরা আ উদ্ধার করে নিয়ে আসতে পারি। যাই হোক, আমরা তার বইয়ের প্রচ্ছদ দেখব এবং বইয়ের প্রচ্ছদগুলো দেখে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে কুসুম দাসকে নিয়ে যারা কাজ করেছে। দেখো, কুসুম কুমারী দাসের একটা লেখার প্রচ্ছদ আসছে, পৃথিবী। বইয়ের প্রচ্ছদটা তোমরা একটু দেখতে পারো। দেখো, তার গল্প গ্রন্থ, তার গল্প গ্রন্থের একটা প্রচ্ছদ যেখানে জীবন দাসের ছবি দেখা যাচ্ছে। আরেকটি বইয়ের প্রচ্ছদ আসছে, রূপসী বাংলা। আমাদের যে এই বাংলাকে তিনি যেভাবে কল্পনা করেছেন সেই বইয়ের প্রচ্ছদ। দাসের গল্প, দাসের শ্রেষ্ঠ গল্প এখানে আসছে। জীবন দাসের রচনাবলী নিয়ে একটা প্রচ্ছদ, আরো রূপসী বাংলা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। ঝরা পালক কবিতার কথা, তার কথার পরে আসছে আমাদের আকবর আলী খানের চাবিকাঠির খোঁজে, অর্থাৎ এটা জীবন দাসকে নিয়ে একটা গ্রন্থ। বেলা অবেলা কালবেলা, দাসকে নিয়ে লেখা ধূসর পৃথিবী পাণ্ডুলিপি, তার প্রচ্ছদটা আমরা দেখছি। দেখো, জীবন দাসের গল্প ফলন। জীবন দাসের একটা উপন্যাসের নাম আসছে এখানে, মাল্যবান। আমরা শুধু দেখে রাখি, কখনো যদি লাইব্রেরিতে এই প্রচ্ছদগুলো দেখি হয়তোবা আমরা ধারণা পাবো যে আমার কথা, কবিতার কথা, জীবন দাসকে নিয়ে আলোচনা এবং জীবন দাসকে নিয়ে আরেকটি বই, ছায়া আচ্ছায়া নিয়ে দেখছি। কৃষ্ণ দশমী, জীবন দাসের আরেকটি বই, 7টি তারার তিমির প্রচ্ছদ আসছে। আমরা দেখি যে জীবন দাসের আরেকটি গ্রন্থিত অগ্রন্থিত কবিতা সমগ্রের প্রচ্ছদ এবং জীবন দাস ও নীলমণি এর কাব্যকৃতি। দেখো, আরেকটি আমরা দেখছি জীবন দাসকে নিয়ে আরেকটা প্রচ্ছদ, প্রেমের কবিতা সমগ্র। এবং জীবন দাসকে নিয়ে অনেক কাজ হয়েছে। জীবন দাসের যে কাব্যগ্রন্থগুলো, এখান থেকে আমরা সংকলন করে অনেক কিছু জীবন দাসের শ্রেষ্ঠ বা জীবন দাসকে নিয়ে আলোড়িত কবিতাগুলো সংকলন বেরিয়েছে, তাদেরকে নিয়ে সংকলন আমরা দেখেছি। ধূসর পাণ্ডুলিপি এখানে আসছে, জীবন দাসের শ্রেষ্ঠ কবিতাগুলো আসছে, আবারও মাল্যবান আসছে। বিভিন্ন প্রকাশনী থেকে ক্রমাগতভাবে এই বাংলায় ওই বাংলায় জীবন দাসকে নিয়ে কাজ হয়েছে এবং প্রকাশিত অপ্রকাশিত বিভিন্ন জায়গা থেকে জীবন দাসের আমরা দেখি। তো বনলতা সেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এবং দেখো, আমরা দেখছি যে উনি মাঝে মধ্যে যে কুমারী দাস যে ডায়েরি লিখতেন, সেই দিনলিপি, দৈনন্দিন দিনলিপি প্রকাশিত হয়েছে। লতা সেন উপন্যাস সমগ্র, বিভিন্ন এই প্রচ্ছদগুলো আমাদের ভিতরে জীবন দাসের প্রতি ভালোবাসা তৈরি করবে, জীবন দাসের প্রতি আগ্রহ তৈরি করবে। আমরা এখন জীবন দাসকে নিয়ে একটা কবিতা শুনবো, হাওয়ার রাত। জীবন দাসকে পাঠ করতে গেলে জীবন দাসকে পড়তে হবে, জীবন দাসকে শুনতে হবে, আসলে জীবন দাসকে দেখতে হবে। তাহলে আমরা জীবন দাসকে নিয়ে একটি কবিতা শুনি। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছেড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভেতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার। সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। কাল এমন চমৎকার রাত ছিল, সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল।
আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভেতর দেখেছি আমি। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জল জল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল, যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, তারাও কাল জানালার ভেতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি সিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তার অতি দূরে আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, যেন মৃত্যুকে দলিত করবার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি। কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছেড়ে ফেলেছে, যেন আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভেতর দিয়ে সাঁই সাঁই করে। সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিত প্রান্তরের অজস্র জেব্রার মতো হৃদয়ে ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে। দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে, জীবনের দুর্দান্ত নীল মত্ততায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল। নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে। একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো। আকাশে হাজার বছর নক্ষত্ররা মারা গিয়েছে, তারাও বেলুন হয়ে আমাদের মাঝে। যাই হোক, জীবন দাসের কিছু পত্রাবলী পাওয়া যায়, আমরা মাঝে মধ্যে সময় পেলে জীবন দাসের কবিতাগুলো শুনবো। বিপিন কুমার রায়ের উদ্যোগে সম্পাদনায় জীবন দাসের পত্রাবলী প্রকাশিত হয় বাংলা 1385 সনে, এবং পরবর্তীকালে আব্দুল মান্নান সৈয়দ তিনি জীবন দাসের পত্রাবলী প্রকাশ করেন 1986 সালে। একটি চিঠি নিয়ে একটা সংকলন প্রকাশিত হয়, আমরা দেখছি যে আছে দাসের পত্র 2014 সালে প্রকাশিত হয়। এগুলো আমরা দেখে নিব। জীবন দাসকে বুঝতে হলে তার কবিতার, আমরা হয়তো বা কবিতা আবৃত্তি শুনেছি, সাথে আমরা কিছু তার কবিতার চরণ আমরা পড়ে দেখি। দেখো, চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, তার করুণ শঙ্খের মতো খুদে আর্দ্র কবেকার শঙ্খী নীলিমার। কি জায়গা থেকে সে চিন্তা করছে, তার যেন শতাব্দীর নীল অন্ধকার। আমরা দেখি যে চোখ কি দেখে, চোখ আলো, আলো চোখের ভিতর দিয়ে আমরা আসলে সবকিছু দেখি। জীবন দাস সেই চোখের ভিতরে কি তালাশ করছেন? শত শতাব্দীর নীল অন্ধকার তালাশ করছেন। আবার ধরো আমরা দেখছি যে ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল, ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল, চুল তার শাওনের মেঘ, আর আখি গুধুলির মতো গোলাপি রঙিন, আমি দেখিয়াছি তারে
ঘুম পথে স্বপ্নে। দেখো এই যে উপমার যে ব্যবহার, এই ব্যবহারটা চমৎকার। ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা। আমার আমাদের ঠোঁটকে আমরা কার সাথে তুলনা করছি? ডালিম ফুলের সাথে। আপেলের মতো লাল যার গাল। আমাদের গালকে সে কিসের সাথে তুলনা করছে? আপেলের সাথে। অর্থাৎ কল্পনার জায়গাটাকে কত দূরে নিয়ে যাওয়া। চুল তার শাওনের মেঘ। দেখো আখি গোধূলির মতো গোলাপি রঙিন। এই যে তুলনার জায়গাটা, এই তুলনার জায়গাটা আসলে শুধুমাত্র জীবন দাসের পক্ষেই সম্ভব। আরো এক আলো আছে, যে তার বিকাল বেলার ধূসরতা, চোখের দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির। পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে এইখানে পায় স্থান ধূপের শরীর। আমরা জানি বিকাল বেলা সূর্য অস্তমিত যাবে এবং তখন বেলাটা কি হয়ে যায়? ভোর হয়ে যায়। এই ধূসর যে আলো, সেই আলো থেকে আমরা আরেকটা আলোর কল্পনা করছি। এবং এটা কোথায় আছে? এটা আছে চোখে, এটা আছে। তোমাদের সে চমৎকার, চমৎকার তোমাকে ভাবনায় ফেলে দিবে। তোমাকে নতুনভাবে সবকিছু ভাবতে চিন্তা করবে। পথে, পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখিয়াছি যারা সুপারির সারি পেয়ে সন্ধ্যা আসে রোজ, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ। দেখো আমরা দেখিয়াছি যারা সুপারির সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ। আমরা প্রতিদিনই সন্ধ্যা দেখি, আমরা প্রতিদিনই সুপারি গাছ দেখি, সুপারি গাছের সারি দেখি। এই যে ২ টা জায়গাকে একত্র করা, উপলব্ধির জায়গায় নিয়ে আসা, যে সন্ধ্যাটা কিভাবে আসছে? ফুরিয়ে সারি বেয়ে, বেয়ে আসছে। ফুরিয়ে সারির যে ছায়া, সেই ছায়া বেয়ে, বেয়ে আসছে। ঠিক তেমনি জীবন দাসের যে দেখার যে উপলব্ধি, যে জিনিসগুলোকে আমরা সাধারণত দেখি না, দেখতে চাই না, জীবন দাস সেই জিনিসগুলো দেখেন। ঠিক অ্যান্টেনার মতো দেখেন। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে, পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে। আকাশ ছড়ায় আছে হয়ে আকাশে। তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথে পাতার মতো, তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। এই যে চমৎকার একটি কবিতা, আহ, আমার পড়লেই ভালো লাগে। যাই হোক, জীবন দাসকে নিয়ে একটা স্টাম্প প্রকাশিত হয় ওই সময়কার, অর্থাৎ ৪ টাকা দামের একটি স্টাম্প থাকে, এক ধরনের স্মৃতি আমরা স্টাম্পটি পেলাম। এবং আমরা সাথে, সাথে এই তথ্যসূত্রগুলো কোন জায়গা থেকে নিয়েছি এগুলো আমরা দেখাতে চাই। যে আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত, অর্থাৎ যে বইগুলো পাঠ করলে তোমরা তার সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা পাবে। আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত জীবন দাসের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের পরিশিষ্ট অংশে দিনপুঞ্জি, হুমায়ুন আজাদ সম্পাদিত আধুনিক বাংলা কবিতা বাংলাপিডিয়া থেকে নিয়েছি আমরা জীবন দাসের মৃত্যু, ফয়জুল লতিফ চৌধুরী, জীবনানন্দের লিটারেরি নোটস, অর্থাৎ তিনি খাতায় লিখতেন। উনার যে খাতাটা উদ্ধার হয়েছে, উনার খাতাটা আহ, আহ, তোমরা যদি দেখার সুযোগ হয়, অনলাইনে আছে। যে, উনি প্রচুর খুব বিভ্রান্ত ছিলেন, প্রচুর কাটাকুটি করতেন এবং প্রচুর একটা লাইন লিখে আবার কাটতেন, আবার লিখতেন। তিনি ঠিক উপলব্ধি করতে পারতেন না যে নিজের সাথে নিজের একটা সংগ্রাম ছিল তার। তিনি মনে করতেন হয়তো কবিতা হয়ে উঠছে না, এবং বাইরের মানুষ যখন বলতো না এটা কবিতা হয়নি, তিনি তখন আরো হীনমন্যতায় ভুগতেন। বারবার শব্দ পরিবর্তন করেছেন, ভাষা পরিবর্তন করেছেন। জীবন দাসের লিটারি নোটস দেখতে পারো। এবং শনিবারের চিঠি সম্পাদক সজনীকান্ত দাস দীর্ঘকাল বিদ্রোহবন্দী জীবন দাসের কবিতার সমালোচনা করেছেন। এগুলো তোমরা দেখতে পারো। এবং শেষ আমরা একটা কবিতা শুনে জীবন দাসের যে আলোচনা, সেই আলোচনার সমাপ্তি টানবো। এবং এই সমাপ্তি টানার আগে আমি শুধু বলে দিতে চাই, জীবন দাস হলো এক অপার সমুদ্র। জীবন দাসকে তালাশ করলে হয়তো তুমি নিজেকেই একসময় চিনতে পারবে, এই পৃথিবীকে চিনতে পারবে, তুমি জীবনানন্দ দাস হয়ে উঠতে পারবে। দেখো জীবন দাসের নামের যে অর্থ, জীবনকে যিনি আনন্দ দেন। আহ, হয়তো তার কবিতা বলে তোমার বিষণ্ণতা বোধ হতে পারে, বিষণ্ণতা বোধের ভিতর দিয়ে, বিষণ্ণতা বোধের ভিতর দিয়েই তোমার এক ধরনের আনন্দের দোতনা আছে। সেই দোতনাটা যাতে তুমি উপলব্ধি করতে পারো, সেই দোতনার ভিতর দিয়ে জীবনকে যাতে, কবিতার ভিতর দিয়ে তুমি যাতে এই পৃথিবীকে দেখতে পারো, আহ, সেই এই আশাবাদে আমরা আরেকটি কবিতা শুনবো। একদিন চলে যাব। জীবন দাস চলে গেছেন, কিন্তু তার কবিতা আমাদের মাঝে এখনো রয়ে গেছে।
একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি। হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন, গিয়েছে সে শান্ত হিম ঘরে, অথবা শান্ত না পেতে দেরি হবে কিছুকাল। পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছুদিন। এ মাঠের কয়েকটা শালিখের তরে আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে। আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে। সেই ন্যাড়া অশ্বত্থের পানে আজও চলে যায় সন্ধ্যা সোনার মতো হলে। ধানের নরম শীষে মেঠো ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আজও চায় সন্ধ্যা হলে। মৌমাছি চাক আজও বাঁধে নাকি জামের নিবিড় ঘন ডালে। মৌ খাওয়া হয়ে গেলে আজও তারা উড়ে যায় কুয়াশায় সন্ধ্যার বাতাসে। কত দূরে যায় আহা, অথবা হয়তো কেউ চালতার ছড়া পাতা জালে মধুর চাকের নিচে। মাছিগুলো উড়ে যায়, ঝরে পড়ে, মরে থাকে ঘাসে। তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান, বাংলার বুক ছেড়ে চলে যাবে। যে ইঙ্গিতে নক্ষত্র ঝরে আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে ডুবে যায়। কুয়াশায় ঝরে পড়ে দিকে দিকে রূপশালী ধান। একদিন হয়তো বা নিম পেঁচা অন্ধকারে গাবে তার গান। আমারে কুড়ায় নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে। হৃদয়ে খুদের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার, তবুও তো চোখের উপরে নীল মৃত্যু জাগর। বাঁকা চাঁদ, শূন্য মাঠ, শিশিরের ঘ্রাণ। কখন মরণ আসে কে বা জানে, কালিদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিখের প্রাণ। জানি না কো, তবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর। কৃষ্ণা যমুনার নয়, যেন এই কাঙুড়ের ঢেউয়ের আঘ্রাণ লেগে থাকে চোখে মুখে। রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে, তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। চমৎকার এটা শোনার পরে উচ্চ মাধ্যমিক স্তর, স্নাতকোত্তর এবং ডিগ্রি শ্রেণীতে আছো, তারা সবাই জীবন দাসের কবিতাগুলো পাঠ করো। কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে এই ভিডিও কন্টেন্টের কমেন্টসে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে হয়তো আমরা আরেকজন ব্যক্তির জীবনী দেখব। আজকে এই পর্যন্তই বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের এই অনলাইন কার্যক্রমে থেকে সম্পৃক্ত থাকো। ধন্যবাদ।